কেন ফিরে এসেছে ওই কালো শরীর দুটো? কেন ফিরে এসেছে ওরা? আবার কি খুঁজতে চায় ওরা? চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি। রাতের অন্ধকারে ভয়ের অনুভূতি মানেই বাস্তবের আড়ালে, উইথ সুমন সাগর। যদি এমনটা হয় আপনার সাথে, কি করবেন তখন? ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাই বাস্তবের আড়ালের সম্পূর্ণ একটা নতুন এপিসোডে, যেখানে ভয়ের ভান্ডার পরিপূর্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, কারণ ভালো তো তোমাদের থাকতেই হবে। নতুন বছর, নতুন শুরু, এবং নতুন শুরুকে আরো সুন্দর করার জন্য আমাদের প্রচেষ্টা সর্বক্ষণ তোমাদের জন্য। নতুন বছরের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছে, কারণ নতুন বছর মানেই একদম ঠান্ডার একটা সুন্দর বেশ ভালো পরিবেশ, সাথে সাথে এখন আবার মাঝে মধ্যে এক পশলা বৃষ্টিও হচ্ছে। সমস্তটা মিলিয়ে বাইরের ওয়েদারটা একদম অসাম, এক কথায় অসাধারণ। সাথে আবার ঠান্ডা ঠান্ডা উত্তরে হাওয়াও দিচ্ছে, এবং এই ওয়েদারটাকে আরো সুন্দর করার জন্য আজকের এই বেস্ট ভয়ানক ঘটনাটা, যেটা পেয়েছি আমরা আমাদের খুব পরিচিত একজন শ্রোতার থেকে। এই ঘটনার ছোট্ট একটা ট্রেলার তোমরা ঘটনার শুরুতেই হয়তো পেয়ে গেছো প্রথমের দিকে। এইটাকে পুরোটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই থাকতে হবে এই সম্পূর্ণ ঘটনাটার সাথে। তাহলে আজকের ঘটনা শুরু করছি, আর একটাও বেশি কথা না বাড়িয়ে। সাথে আমি সুমন, সাউন্ডে ও গ্রাফিক্সে সাগর। তাহলে বন্ধুরা, প্রস্তুত তো সবাই? বাস্তবের আড়ালে কখনোই অন্ধবিশ্বাস কুসংস্কারকে সমর্থন করে না। আমরা ঘটনাগুলো আপনাদের কাছে শুধুমাত্র উপস্থাপন করি। ঘটনার সত্যতা বিচার করার কোনোরূপ অধিকার বাস্তবের আড়ালে নেই। আপনারা ঘটনাগুলোকে নিছকই এন্টারটেনমেন্ট হিসাবেই নিতে পারেন। ঘটনা পাঠিয়েছেন বিনয় বারুই। ঠিক যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবেই বলার চেষ্টা করছি। নমস্কার জানাই বাস্তবের আড়ালের সকল টিমকে। আমি বিনয় বারুই। ঘটনা লিখছি ঝাড়খণ্ডের লালগঞ্জ গ্রাম থেকে। ভৌতিক বা ভূতের ঘটনা শোনাটা আমার প্রিয় হবি বলতে পারো। প্রতিদিন কাজ থেকে বাড়ি এসে রাতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বিছানায় শুয়ে কানে হেডফোন দিয়ে ভূতের ঘটনা শুনতে বেশ ভালো লাগে আমার। কতদিন এমন হয়েছে ঘটনা শুনতে শুনতে রাত 3টে 3:30 বেজে গেছে, কোনো খেয়ালই নেই আমার। আবার কখনো ঘটনা শুনতে শুনতে ঘুমিয়েও পড়েছি। ঠিক এমনই ভাবে আবিষ্কার করেছি বাস্তবের আড়ালে চ্যানেলকে। ঘটনা তো সবসময় শুনি, তাই ভাবলাম আমার শোনা একটা সত্যি ভৌতিক ঘটনা আজ আবারও শেয়ার করব তোমাদের সাথে। আমি এর আগেও একটা ঘটনা তোমাদের পাঠিয়েছি, হয়তো সেটা তোমাদের কোনো কারণবশত ভালো লাগেনি, তাই আবারও একটা ঘটনা পাঠালাম। যদি ভালো লাগে পাঠ করে শুনিও। এবার সরাসরি ঘটনায় আসি। আজ যে ঘটনাটা লিখছি সেটা বেশ পুরনো, এবং ঘটে আমাদেরই গ্রামে। আমারই এক বন্ধুর থেকে ঘটনাটা শুনি। ঘটনাটা ওদের পরিবারের সাথেই ঘটেছিল। আমার এই বন্ধুর নাম নরেশ। বর্তমানে আমরা প্রায় সমবয়সী, আমাদের মধ্যে মাত্র 5 মাসের বয়সের পার্থক্য আছে। একদিন বিকালবেলায় দুই বন্ধু আড্ডা দেওয়ার প্রসঙ্গে এই ঘটনাটা উঠে আসে আমাদের কাছে। এর পরের বাকি ঘটনা আমি নরেশের ভাষায় লিখছি। বর্তমানে আমার বয়স 26+, এবং ঘটনাটা ঘটে প্রায় আজ থেকে 28 বছর আগে। আমাদের বাড়িতে কখনো আসলে বুঝতে পারবে এই ঘটনার কালো প্রভাব ও আতঙ্ক কি হারে বিস্তার পেয়েছে। ঘটনার সূত্রপাত হয় আমার পরদাদার সময় থেকে, অর্থাৎ আমার বাবার বাবা। সেই সময় এই লালগঞ্জ গ্রাম এত আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে উঠতে পারেনি। জনবসতিও এখনকার মতো এত বেশি ছিল না। প্রথম জীবনে আমার বাবা এই গ্রামের বাসিন্দা ছিল না। বাবার প্রথম জীবন কাটে এই লালগঞ্জ গ্রাম থেকে প্রায় 22 কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত গ্রামের ভাড়া বাড়িতে। আমার পরদাদা সেই সময় একটি চাল কলে কাজ করত, সামান্য কিছু মজুরির বিনিময়। আর সময় বিশেষে নিজের এক চিলতে জমিতে চাষাবাদ করে সংসার চালাত। অনেক চেষ্টার পরও নিজস্ব একটা জমি কেনার সামর্থ্য করে উঠতে পারছিল না আমার দাদা। আসলে আমি আমার দাদুকে দাদা বলেই ছোট থেকে ডাকতাম, সেই জন্য দাদা বলেই সম্বোধন করলাম এখানে। সেই সময় আমার বাবার বয়স অনেক কম, তাই সম্পূর্ণ সংসারের দায়িত্ব আমার দাদার কাঁধেই ছিল।
এর কিছুদিন পর হঠাৎ একটি লোক দাদার চাল কলে কিছু কাজের জন্য আসে এবং সেই লোকটির মারফত দাদা এই লালগঞ্জ গ্রামের এই জমির সন্ধান পায়, যেখানে বর্তমানে আমাদের বাড়ি প্রতিষ্ঠিত। এবং অদ্ভুত রকমভাবে সেই সময়ের 1 কাঠা জমির মূল্য ভিত্তিতে অনেক কম দামে এই জমি পায়। তাই দাদা বাড়িতে কোনোরূপ আলোচনা না করে এক প্রকার নিজের সিদ্ধান্ততেই জমিটি অনেক কম দামে কিনে ফেলে। এখান থেকেই সব ঘটনার আসল সূত্রপাত হয়। এই জমিটি কেনার 1-2 বছরের মধ্যেই দাদার চাল কলের কাজটা চলে যায়। তখন পুরোপুরি চাষাবাদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয় দাদাকে। এই ঠিক কয়েক বছরের মধ্যেই দাদা প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়ে, ধীরে ধীরে শয্যাশায়ীও হয়ে যায়। অনেক ডাক্তার ভর্তির পরেও দাদা আর সুস্থ হয় না। মারা যাবার 1 মাস আগে থেকে দাদা কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে। ঘুমের মধ্যে দাদা দেখতো যে আলখাল্লা পরিহিত দুটো কালো কুচকুচে শরীর, যারা প্রচণ্ড লম্বা, দাদার মুখের দিকে তাকিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। এই ভয়ে দাদার চোখ থেকে ঘুম উড়ে গেছিল। দাদা এই কথাগুলো দাদি ও বাবাকে অনেকবার করে বলেছিল, কিন্তু কেউ বুঝে উঠতে পারতো না এই কথার মানে। চোখ বুঝলেই দাদা সেই কালো শরীর দুটোকে সব সময় দেখত। এমনভাবে চলতে থাকে বেশ কিছুদিন। তারপর দাদা মারা যায়। বর্তমানে এই জমির কথা বাবার আর দাদির কারোরই কিন্তু মাথায় ছিল না আর। সময়ের বিবর্তনের সাথে সাথে আর্থিক উন্নতি হয় অল্প বিস্তার। বাবা গ্রাম ছেড়ে শহরতলিতে কাজে নিযুক্ত হয়। এমনভাবে বেশ কিছুদিন, কিছু বছর কাটার পর বাবার যখন বিয়ে হয়, তার কিছুদিন পরে মনে পড়ে সেই জমিটার কথা। এত বছর আর্থিক সমস্যার জন্য সেই জমি ফাঁকাই পড়েছিল। এবারে যেমন কথা তেমন কাজ। আগামী 1 বছরের মধ্যে বাবা জমিতে একতলা বাড়ি তৈরি করায়। এরপর থেকে শুরু হয় কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা। আচ্ছা, আমরা সাধারণত কি জানি? বাড়িতে গৃহপ্রবেশের যে পুজো পাঠ করা হয়, তার ফলে বাড়িতে কোনোরূপ অশুভ শক্তির প্রকোপ থাকলে তা কেটে যায়। কিন্তু এক্ষেত্রে তার বিপরীত কিছু ঘটে। নির্ধারিত দিনে বাড়িতে গৃহপ্রবেশের পুজো পাঠ করা হয় এবং গ্রামের ভাড়া বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নতুন বাড়িতে নিয়ে চলে আসা হয়। বাড়িতে 2টো ঘর, একটি ঘরে ঠাকুমা থাকবে আর একটাতে মা ও বাবা। সারাদিনের খাটাখাটনির পর রাতের খাওয়া দাওয়ার পরেই ক্লান্তির জন্য চোখে ঘুম নেমে আসে সবার খুব তাড়াতাড়ি। আনুমানিক রাত তখন 2টো বেজে গেছে। বাবা ঘুমের মধ্যে চোখ বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছে 2টো কালো আলখাল্লা পরিহিত অত্যাধিক লম্বা 2টো শরীর ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে এবং কি যেন একটা খুঁজে বেড়াচ্ছে তারা ক্রমাগত। ঘরের ড্রেসিং টেবিল, কাবার্ড, আলমারি সমস্ত কিছু বিনা বাধায় খুলে যাচ্ছিল এবং জিনিসপত্রগুলো নিচে পড়ে যাচ্ছিল এবং সেই কালো শরীর দুটো কিছু যেন একটা তখনও খুঁজে চলেছে। আলখাল্লা পরিহিত মানুষ দুটির শারীরিক আকৃতি দেখে মনে হয় তারা পুরুষ, কিন্তু তাদের মুখ ও শরীরের অংশ কুচকুচে কালো। ঘুমের মধ্যে বাবা সব কিছু দেখতে পাচ্ছে, অনুভূতিও করতে পারছে, কিন্তু চোখ খুলতে পারছে না। কিছুক্ষণ এমনভাবে চলার পর সেই কালো মূর্তি দুটি সমস্ত কিছু ছেড়ে একদম বাবার সামনে এসে দাঁড়ায়। আর তাদের মুখের আকৃতি দেখে মনে হয় তারা যেন বাবার মুখের দিকেই তাকিয়ে আছে। কিছুক্ষণ এমনভাবে কাটার পর শরীর দুটো বিনা বাধায় গেটের বাইরে চলে যায়। বাবা চোখ খুলে ফেলে। তখনই ধরফর করে উঠে বসে বিছানার ওপরে। সাথে সাথে মাও বিছানার উপর উঠে বসে হাঁফাতে থাকে এবং কেঁদে ফেলে। বাবা অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এমন করছো কেন? মা যা বলে সেটা শোনার পর বাবাও প্রচণ্ড রকম অবাক হয়ে যায়, কারণ বাবা ঘুমের মধ্যে যা যা দেখেছে মাও ঠিক সেই একই জিনিস দেখেছে ঘুমের মধ্যে। মাও দেখতে পায় সেই কালো লম্বা 2টো মানুষকে। এবার আরো অবাক হলো তারা, যখন বাবা এবং মা ঘরের চারিদিকটা দেখলো,
ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সমস্ত জিনিসপত্র, যা যা তারা স্বপ্নের মধ্যে দেখেছিল, মনে করেছিল। আলমারির খোলা জামা কাপড় নিচেতে পড়ে রয়েছে। ইতিমধ্যে ঠাকুমা নিজের ঘর থেকে বাবা ও মায়ের ঘরে চলে এসেছে এবং ভয়ে ভয়ে গলায় বলল, এসব কি হচ্ছে? বাবা অবাক হয়ে প্রশ্ন করলো মাকে, মানে? ঠাকুমা বাবাকে নিজের ঘরে নিয়ে গিয়ে যা অবস্থা দেখালো, এতে করে বাবার অবাক হওয়াটা এবার ভয়ে পরিণত হলো। কারণ ঠাকুমাও নাকি সেই একই দৃশ্য দেখেছে ঘুমন্ত অবস্থায় এবং একইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠাকুমার ঘরের সমস্ত জিনিসপত্র মেঝের ওপরে। এই ধরনের অদ্ভুত ঘটনা কেউ বিশ্বাস করবে না, তাই গ্রামের অন্যান্য কাউকে এই ঘটনা জানালো না বাবা। সেই রাতেও ঘটল সেই একই ঘটনা, কিন্তু গত রাতের তুলনায় সেই রাতে কিছু ব্যতিক্রম হলো। ঘরের পরিবেশ সেই একই এবং সেই একই দুটো কালো লম্বা পুরুষ শরীর কিছু একটা খুঁজে চলেছে আবারও ঘরের ভিতরে। গত রাতে ঘুমের মধ্যে বাবা যাদেরকে দেখেছিল, ঠিক তাদেরকে বাবা এবারে চোখ খুলেও দেখতে পেল এই রাতে, কিন্তু মুখে কথা বলা বা নড়াচড়ার ক্ষমতা হারিয়ে গেছিল সেই সময়। শুধু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না বাবার। ভয় আর আতঙ্ক বুকের ওপর চেপে বসলো এবার। এটা কোনো এই জগতের পার্থিব ঘটনা হতেই পারে না, বাবা বুঝতে পারে তখন। পরের দিন সকালে জানা যায় মা ও ঠাকুমার সাথেও এই একই ঘটনা ঘটেছে। ঘটনা এবার বাড়াবাড়ি রকমের পর্যায়ে পৌঁছাচ্ছে। বাবা এক প্রকার বাধ্য হয়ে গ্রামেরই একজন পরিচিত লোকের কাছে সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে বলে। সমস্তটা শোনার পর লোকটি কিছুক্ষণ চুপ থাকার পর বলে ওঠে, গ্রামের একদম শেষ প্রান্তের দিকে এই জমি থাকায় এই দিকটা খুব চুপচাপ এবং নিস্তব্ধ। তোমাদের আগেও এই জমি একজন কিনেছিল, কিন্তু অদ্ভুত রকমভাবে জমি কেনার কিছুদিনের মধ্যেই তিনি জমিটি বিক্রি করে দিয়েছেন। শোনা গেছে জমি কেনার পর ওনার এবং ওনার পরিবারের সাথে বড় অদ্ভুত কিছু ঘটনা ঘটে, তাই নাকি উনি বাধ্য হয়ে জমিটি বিক্রি করে। বাবার পরিচিত ওই লোকটির মতামত অনুযায়ী বাবা ওই দিনই একজন তান্ত্রিকের সাথে দেখা করে এবং সম্পূর্ণ ঘটনা তাকে খুলে বলেন। সম্পূর্ণটা শোনার পর উনি বাড়িতে আসতে রাজি হন। উনি যখন আমাদের বাড়িতে আসে তখন বিকেল 4টে বেজে গেছে। বাড়ির উঠোনে পা রেখে উনি থমকে দাঁড়িয়ে যান। বেশ কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে কিছু মন্ত্র বিড়বিড় করে বলে। এবার উনি বলতে শুরু করেন, এই জমি অভিশপ্ত। এই জমির সাথে বহু পুরনো কিছু অতীত জড়িয়ে আছে, যা তোমাদের পক্ষে না জানাটাই স্বাভাবিক। আজও পর্যন্ত এই জমির মালিকানা যারা যারা পেয়েছে তাদের পরিবারের কারুর না কারুর কোনো রকমভাবে মৃত্যু ঘটেছে। তোমার বাবার মৃত্যু এই জমির কারণেই হয়। এটা শোনার পর বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবা বলেন, এসব কি বলছেন? এর মানে কি? এবার তান্ত্রিক লোকটি আবারও বলেন, তোমার বাবার মৃত্যু এই জমির কারণেই হয়েছে, এটাই সত্যি। তুমি ঘুমের মধ্যে যে কালো শরীর দুটোকে দেখতে পাও, ওরাই মেরেছে তোমার বাবাকে। ওরাই তোমার বাবার মৃত্যুর কারণ। উনি আরও বলেন, প্রতি রাতে যে কালো দুটো অবয়ব তোমার ঘরে আসে, ওরা এখন তোমাদের কোনো ক্ষতি করতে চায় না। ওরা একটা জিনিস খুঁজতে আসে। আজ থেকে বহু যুগ আগে এই জমির মালিকানা ছিল এক রানীর হাতে এবং সেই রানী ছিল কালো বিদ্যার পারদর্শী। ওই রানীর হাতে থাকতো একটি মন্ত্রপুত আংটি। কোনো কারণবশত সেই রানীর আংটিটি হারিয়ে যায় তার মৃত্যুর কিছুদিন আগে এবং ওই রানীর সহচর ছিল দুটো জিন। আজও পর্যন্ত রানীর পোষা সেই জিন দুটো সেই আংটিটার খোঁজে এই জমিতে আটকা পড়ে আছে এবং তারা সেই আংটির খোঁজেই এখনো পর্যন্ত আসে। আজ তোমাদের বাড়ি হয়ে যাওয়ার পর এই বাড়িটাই তাদের ওই খোঁজার মাঝখানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই রাতের বেলা তোমরা এমন কালো দুটো অবয়ব দেখতে পাও। এমনভাবে বেশ কিছুদিন চলবে। তারপর যখন ওই জিন দুটি তাদের কার্যসিদ্ধি করতে পারবে না,
তখন হিংস্র হয়ে তোমাদের জীবন নেওয়ারও চেষ্টা করবে। এতটা বলে উনি থামলেন। বাবার মুখে তখন ভয়ের একটা ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। তখন বাবা বলল, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তখন সেই তান্ত্রিকটি বললেন, আজ ঠিক রাত্রি 9টার পর আমি একটি মন্ত্রপুট ঘট তোমাদের বাড়ির উত্তর পশ্চিম কোণ বরাবর পুঁতে দেবো মাটির নিচে, এবং 4টি ছোট ছোট ত্রিশূল বাড়ির 4 কোণে পুঁতে দিয়ে যাব। কিন্তু মনে রেখো, ওই ঘট যেন কোনো দিনই মাটির ওপরে না আসে, তাহলে সেই দিনই নেমে আসবে কাল তোমাদের বাড়িতে। আর বাড়ির যিনি সিনিয়র আছেন ওনার প্রাণ যাবে। যেমন কথা তেমন কাজ, সমস্ত কিছু ঠিকঠাকভাবে করে দেন ওই তান্ত্রিক লোকটি। তারপর থেকে ওই অভয়ক দুটোকে আর কখনো দেখতে পায়নি বাবা। কিন্তু তাও আজও পর্যন্ত আমাদের বাড়ির ওই উত্তর পশ্চিমের যে কোণ, সেই জায়গাটিকে বাবা বেশ কিছুটা জায়গা ছেড়ে বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন, যাতে কখনো সেই বেড়াকে কভার করেই ভিতরে কেউ না আমরা যেতে পারি। আমরা বরাবর সেই রীতি মেনে আসি। খুব প্রয়োজন না পড়লে বাড়ির উত্তর পশ্চিমের কোণটায় আমরা কেউ যাই না, কারণ জানি কোনো দিনও যদি ভুলবশত ওই ঘট মাটির ওপরে উঠে আসে, তাহলে হয়তো এই সময় আঘাতটা নেমে আসবে আমার বাবার ওপরেই। কারণ বহুদিন আগে ঠাকুমা মারা গেছেন, বর্তমানে আমার বাবাই কিন্তু বাড়ির সিনিয়র। তো এই ছিল দাদা ঘটনা। আমার বন্ধু নরেশ আমাকে ঠিক যেমনভাবে বলেছে আমি হুবহু চেষ্টা করলাম সেরকমভাবেই লেখার। জানি না কতটা লিখতে পেরেছি, হয়তো অনেক জায়গায় বানানে লেখার ভুলভ্রান্তি রয়েছে, সেটা একটু নিজের মতো করে গুছিয়ে নিও। ভালো লাগলে সবার সামনে পাঠ করে শুনিও। আর যদি পাঠ করে তুমি শোনাও, তোমার যদি ভালো লাগে, তাহলে আমার শোনা আরও কয়েকটি ঘটনা আছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করব। ভালো থেকো তোমরা। বাস্তবের আড়ালের জন্য অনেক শুভকামনা রইল। আরও এগিয়ে যাও, আমি সর্বদাই তোমাদের মঙ্গল কামনা করি। দারুণ, সত্যি দারুণ ঘটনাটা। আমি যখন প্রথমে পড়েছিলাম, আমি কিন্তু খুব একটা ফিল যদি ভিতর থেকে না হয় না, আমি কোনো ঘটনা পুরোটা পড়ি না। কিছুটা পড়ে মূলটা বুঝে নিই যে কী বলা রয়েছে সেখানে। তারপরে একদম যখন আমি ডাইরেক্ট রেকর্ডিং পড়ি, সেই সময় পুরো ঘটনাটা ফিল দিয়ে পড়ি। কিন্তু না, এই ঘটনাটা প্রথমটা পড়ে আমার একটু অন্যরকম লেগেছিল, যে কারণে ঘটনাটা আমি প্রথমেই পুরোটা পড়ে নিয়েছিলাম। আর সত্যি আমার খুব ভালো লেগেছিল ঘটনাটা। এখন তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো ঘটনাটা। গলাটা আমার একটু ধরে আছে, ঠান্ডা লেগে রয়েছে, তা হয়তো সেরকমভাবে বলতে পারিনি। জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে, তাও যতটা পারলাম আমি চেষ্টা করলাম আমার দিক থেকে। তোমরা অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে জানাও, তোমাদের কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বারবার বলি, কি বলবো, তোমাদের সবাই তো জানো। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর অবশ্যই ঘটনাটাকে লাইক করো। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে ভয়ের অনুভূতি নিয়ে।